जो बचा वो भी तेरा है सामने सबके। मुश्किल मुश्किल क्यों नजरे तुमसे हटाना लगता है, कुछ तुमसे आता पुराना लगता है। ये चेहरा तेरा सुहाना लगता है, पल बुला दिल दीवाना लगता है। তো হ্যালো পাখিরা, বলো যে এই স্টোরির প্রথম পার্টটা কেমন লেগেছে। আহ, আমার মনে হয় আমার ভয়েজের সাথে এরকম স্টোরিগুলো খুবই ভালো বানায়। মানে মানায় কিনা জানি না, বাট আমার এরকম স্টোরিগুলো বলতে অনেক বেশি এনার্জেটিক লাগে, অনেক বেশি এনার্জি পাই আমি এগুলো বলতে, মানে আমার ভালো লাগার মতো। তো আমি মনে করি তোমাদেরও হয়তো ভালো লাগে, আমি জানি না শিওর। তো তোমরা আমাকে জানাও কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবে না। আর যদি ভালো না লাগে তাহলেও বলবে, তাহলে আমি আর কষ্ট করে পরের পার্টগুলো দিব না, কারণ স্টোরি বানানো প্রচুর কষ্ট। তাহলে আমি নতুন কিছু একটা ভাববো যদি এটা তোমাদের ভালো না লাগে, বুঝতে পারছো? সো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর লাইক করবে। লাইক না করলে আমার মনে হয় যে তোমাদের হয়তো ভালো লাগেনি। তো চলো এবার শুরু করি স্টোরিটা। যথেষ্ট বিরক্তি নিয়ে ট্যাক্সি ভাড়া করে জিমিনের বাসায় এলাম। আন্টিকে সালাম দিয়ে সিঁড়ি বেয়ে জিমিনের রুমে যাচ্ছি। হঠাৎ লিসা হাসতে হাসতে বের হচ্ছিল, আমাকে দেখেই ধাম করে দরজাটা বন্ধ করে দিল, আবারও খুলে বলল, ও এটা তুই? আমি তো আরো বলি কে না কে, এত দেরি হলো কেন রে তোর? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে লিসাকে সাইড কেটে ভিতরে ঢুকলাম। জিমিন শুয়ে আছে, ওর পাশে সানা আর রোজে। জিমিনের পাশে বসে তার দিকে অটোগ্রাফটা এগিয়ে দিলাম। জিমিন তো পেয়ে খুব খুশি, তার এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে। উফ দোস্ত, তোকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দেওয়া লাগবে না, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখিস। আচ্ছা আসি আজকে। আমি জিমিনের কাছ থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নামতেই জিমিনের আম্মুর সাথে দেখা। আরে তে, চলে যাচ্ছ যে? কিছু খেয়ে যাও। তুমি বসো, আমি তোমার পছন্দের হোয়াইট সস পাস্তা করেছি। পাস্তার নাম শুনতেই জিভে জল এলো, কিন্তু আজ শরীরটা যে মানছে না। এদিকে ভেজিটেবল খেয়ে বমি বমি লাগছে। না না আন্টি, থাক, কষ্ট করতে হবে না। জিমিনকে দেখে রাখুন, ওর হালকা জ্বর হয়েছে। কার জ্বর? জিমিনের? জি জি, আপনাকে সে যতই হালকা হালকা জ্বর বলুক না কেন, ওর জ্বর কিন্তু অনেক বেশি। জিমিন তোমাকে বলেছে যে ওর জ্বর? কই, আমাকে তো কিছু বলেনি। বলেছে যে হালকা সালকা, এই জন্যই তুমি আজকে এত দৌড়ে এসেছিলে। হ্যাঁ। জিমিন, এই জিমিন, তেকে আবার কি মিথ্যা বলেছিস? হ্যাঁ, নিচে নাম এক্ষুনি, আজকে কত ধানে কত চাল তোকে দেখিয়ে ছাড়বো। বলে আন্টি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। বিষয়টা বুঝতে আমার এক মুহূর্তও লাগলো না। জিমিন আমাকে মিথ্যা বলেছে জাস্ট সামান্য একটা অটোগ্রাফের জন্য। জাংকুক তো দেখছি ভালোই জাদু জানে, ডায়ান একটা। আমি কি এমনি এমনি এইসব নায়কদের হেট করি? আচ্ছা, জিমিনকে আমাকে সত্যিটা বললেও পারতো না? মন খারাপ হয়ে গেল। আমি জিমিনের বাসা থেকে বের হয়ে আসলাম, ট্যাক্সি ধরে বাসায় গেলাম। এসেই বিছানায় গা এলিয়ে দিলাম। দেহটা ক্লান্ত হলেও মনটা যে ক্লান্ত নয়। অনিচ্ছা সত্ত্বেও উঠে ব্যাগে হাত লাগালাম। আমার ডিজাইনার খাতাটা কই? আমার তো স্পষ্ট মনে আছে আমি ব্যাগে রেখেছিলাম। অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। আমার মাথা এবার নষ্ট হয়ে গেল। আমার মন খারাপের সাথী আর আমার স্বপ্ন ছিল ডিজাইনার খাতাটা, কিন্তু সেটা কই? কোথাও ফেলে আসিনি তো? হাই আল্লাহ! জলদি জিমিনকে ফোন করলাম। পিক আপ জিমিন, পিক আপ দ্য ফোন। হ্যাঁ হ্যালো জিমিন। হ্যালো তে, রাগ করিস না প্লিজ। আসলে আমি আমার ডিজাইনার খাতাটা কি তোর বাসায় রেখে এসেছি? না, এটা নেই তো। কেন? আমি মনে হয় হারিয়ে ফেলেছি কোথাও। কাঁদিস কেন? পেয়ে যাবি, চিন্তা করিস না। আচ্ছা আমি খুঁজে দেখছি এখানে আছে কিনা। আচ্ছা দোস্ত, একটু দেখ না প্লিজ। আমি ফোনটা কান থেকে সরিয়ে বালিশে মুখ গুজে শুয়ে রইলাম। আমি সারা জীবন স্বপ্ন দেখে এসেছি একদিন একজন ফ্যাশন ডিজাইনার হব। স্বপ্ন পূরণ হোক কিংবা না হোক, আমি একটা খাতায় ডিজাইনগুলো আর্ট করে রাখতাম। আমি জানি স্বপ্ন পূরণ হওয়া পসিবল না, কারণ ফ্যাশন ডিজাইনার জিনিসটা আমার ভাগ্যে নেই। আমাকে হতে হবে ডাক্তার কিংবা বিসিএস ক্যাডার।
জানি আমার স্বপ্ন দেখাটা মূল্যহীন, কিন্তু নিজের তীব্র শখকে দমিয়ে রাখার জন্য একটা আর্ট খাতায় বিভিন্ন ডিজাইন করে রেখেছিলাম। আমার সব থেকে প্রিয় জিনিসটা যদি হারিয়ে ফেলি তবে? সাথে সাথেই ফোন বেজে উঠলো। হ্যাঁ দে, তোর খাতাটা পাসনি তাই না? জিমিন চুপ। আমি মলিন হেসে ফোনটা কেটে দিলাম। রাস্তায় হারিয়ে ফেলেছি নিশ্চিত। আমার সাথে কেন এমন হয়? শেষমেশ এটাকেও হারালাম। ছোটবেলায় ছবি আঁকার শখ ছিল, অ্যানিমেশন আঁকার। পড়াশোনার চাপে সেটা হারিয়ে গেল অজানায়। উপন্যাস, গোয়েন্দা গল্প, ভৌতিক গল্প পড়তে খুব ভালো লাগতো। পড়াশোনার চাপে তাও একদিন বাদ দিয়ে দিলাম। পুরো রাতটা অনুভূতি শূন্যভাবেই কাটলো। পরের দিন বেরিয়ে পড়লাম সে আর্ট খাতা খোঁজার উদ্দেশ্যে। যে যে জায়গায় গিয়েছিলাম তার সব কয়টায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। রাত হয়ে গেল, তবুও খুঁজে পেলাম না। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালাম। ল্যাম্পপোস্টে নিজের ক্লান্ত দেহটাকে হেলান দিয়ে ঠাই দাঁড়ালাম ট্যাক্সি খোঁজার জন্য। হঠাৎ পরিচিত একটা কণ্ঠ কানে এলো। বাবা, আমি জানতাম না যে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করতে এত উদ্গ্রীব হবা। আমি ক্লান্ত চোখে পাশে তাকালাম। উফ, এই চোর নামক কলঙ্কটা এখানে কি করতেছে? আমি চোখ ফিরিয়ে নিলাম। ওয়েট, আমার আর্ট খাতাটা এই চুরি করে নাই তো? আমি তো এই খয়রাতির কথা ভুলেই গিয়েছিলাম। আমি জলদি সোজা হয়ে ইয়নহুর কলার চেপে ধরলাম। হারামজাদা চোর, আমার আর্ট খাতা কই? কিসের আর্ট খাতা? জেনেও না জানার ভান করা ট্রাই করলে না, এমন কষিয়ে একটা চড় দিব যে তোর 4টা দাঁত পড়বে, 14টা নড়বে, 5টা ব্যথা করবে। বাকি কয়টা ঠিক আছে কিনা তা দেখতে এক্সরে করা লাগবে। ইয়নহু আমার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার শরীর খারাপ নাকি পেট খারাপ? ও, হালকা জ্বর আছে। কপালে হাত দিয়ে বলে কথাটা। রাগ লাগছে অনেক, কিন্তু কথা বলার শক্তিটা যে তেমন নেই। ইয়নহুর কলার ছেড়ে বললাম, বেশি কথা বললে পুলিশে ধরিয়ে দিব। ইয়নহু তার শার্ট ঠিক করে 2 পকেটে হাত গুজে বলে, তুমি পারলে তো। কেন, আপনার কি মনে হয় আমি পুলিশের কাছে যেতে পারবো না? না, কারণ এই জায়গায় 30-40 কিলোমিটারের আশেপাশে কোনো পুলিশ স্টেশন নেই। আসলেই তো। আমি একটু থেমে আবার বলি, তো কি হয়েছে? আমি মানুষ জড়ো করে বলবো আপনি সেই মোস্ট ওয়ান্টেড চোর ইয়নহু। তাই নাকি? জড়ো করো দেখি তো। আমি যে চিল্লানোর জন্য মুখ হা করলাম অমনি ইয়নহু বলে, আচ্ছা আচ্ছা বুঝেছি, জড়ো করা লাগবে না। তো ভালোই ভালোই আমার আর্ট খাতাটা আমাকে ফেরত দিন। দুঃখিত, তা আপাতত পারছি না। কেন? আমি সেটা চুরি করেছিলাম বিকজ আমি ভেবেছিলাম তুমি এটার খোঁজে আবার আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু পরে ভাবলাম জাস্ট একটা খাতার জন্য কেন আসবে, তাই ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমি অনুভূতি শূন্যভাবে ইয়নহুর দিকে তাকিয়ে আছি। ফেলে দিয়েছেন? সত্যি? হ্যাঁ, ফেলে দিয়েছি। আমি রাস্তার মাঝেই বসে পড়লাম। শেষমেশ এটাকেও হারাতে হবে, এটাকেও অজানায় চলে যেতে হবে। পাগলের মতো বসে আছো কেন? একটা সামান্য, এটা মোটেও সামান্য নয়। আমার স্বপ্ন ছিল ওই খাতাটা, ওই খাতাটা। ইয়নহু হাঁটু গেড়ে আমার সামনে বসে। কি ছিল ওই খাতাটায়? কোনো স্মৃতি, কোনো ইম্পর্ট্যান্ট নাম্বার, লাভ লেটার, নাকি কারোর থেকে পাওয়া গিফট? জেনে কি হবে, ফেলেই তো দিয়েছেন ওইটা, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো জানার মাঝে লাভ ক্ষতি দেখছি না। কিছু ডিজাইন ছিল, ফ্যাশন ডিজাইন। ও, তার মানে তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাও? এটা তোমার স্বপ্ন? ইটস ইউজলেস ফর নাও অ্যান্ড ফর এভার। এটা কি সেই খাতাটা? আমি ইয়নহুর দিকে তাকিয়ে দেখি ওর হাতে আমার ডিজাইনার খাতাটা। আমার মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। আমি দৌড়ে গিয়ে খাতাটা নিতে গেলে ইয়নহু হাত উঁচু করে নেয়। তারপর খাতার পেজগুলো দ্রুত উল্টে পাল্টে বলে, ওয়াও, নাইস ডিজাইন। আমি ইয়নহুর হাত থেকে খাতাটা কেড়ে নিলাম। তুমি কিন্তু চাইলে ফ্যাশন ডিজাইনার হতে পারো। আপনি এভাবে মিথ্যা বললেন কেন? জানেন কত খারাপ লেগেছে আমার? আমার ক্যালকুলেশন বলছে তুমি ফ্যাশন ডিজাইনার হবা। দেখছো কেমনে কথা কাটায়? ক্যালকুলেশন? কিসের ক্যালকুলেশন শুনি তো? কিসের ক্যালকুলেশন? আচ্ছা দাঁড়াও বুঝাই তোমাকে। ক্যালকুলেশনটা হচ্ছে এমন যে a+b² ইজিক্যাল টু e × mc² ইজিক্যাল টু তুমি ফ্যাশন ডিজাইনার হবা।
কি ছাতার মাথা বুঝাইলেন আপনি আমাকে? দেখো মিস বরবটি, আমি হলাম অফিসিয়ালি। আবার শুরু করেছে তার উচ্চ শিক্ষার ডায়লগ। হঠাৎ আমার পেট গুড়গুড়িয়ে উঠল। ইয়নহু আমার দিকে তাকাতেই আমি বললাম, আচ্ছা আমি যাই, অনেক রাত হয়েছে। কিন্তু মিস বরবটি, আপনার পেট তো অন্য কথা বলছে। আসো, সামনে একটা রেস্টুরেন্ট আছে, গিয়ে খাই। না থাক, আমি ডোন্ট ওয়ারি, আজকে আর ভেজিটেবল টাইপ কোনো কিছু খাওয়াবো না। আমি আর কিছু বললাম না, রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আমি ভাবলাম হয়তো আজকে সে আমায় জিজ্ঞেস করবে আমি কি খেতে চাই, কিন্তু সে আমার সব চিন্তাকে পানিতে মিশিয়ে নিজে খাবার অর্ডার করে। ওয়েটার অর্ডার নিতে চলে গেল। ইয়নহু পকেট থেকে মোবাইল বের করে গোতাচ্ছে। মিস বরবটি, তোমার নামটা যেন কি? আমি কোনো বরবটি মরবটি না, আমার নাম তে। ফুল নেম বলো। এত জেনে আপনি কি করবেন? এটা জেনে তুমি কি করবা? কথা পেঁচাচ্ছেন কেন? আমি কই পেঁচালাম? এই যে এইমাত্র। কোনো প্রুফ আছে? দেখছো কথাটাকে সে পেঁচিয়ে পেঁচিয়ে কই থেকে কই নিয়ে যাইতেছে। মনটা চাইতেছে এই ছেলেকে জাপানিজ কুড়াল দিয়ে কুপিয়ে, চাইনিজ ছুরি দিয়ে কুচি কুচি করে কোরিয়ান ডাস্টবিনে ফেলে সাউথ ইন্ডিয়ার খালে ফেলে আসি। ওয়েটারে সে খাবার দিয়ে গেল। আমার পছন্দের হোয়াইট সস পাস্তা, তার পাশে ফ্রেঞ্চ ফ্রাই, নাসোস, চিকেন ফ্রাই আর নাগেটস। আমি তো রাক্ষসের মতো হামলে পড়লাম খাবারের ওপর। ইয়নহু তার এক হাত টেবিলের উপর রেখে বলে, তুমি তাহলে আর্ডিকেট ইউনিভার্সিটির স্টুডেন্ট? তোমার ভার্সিটিতে তো ফ্যাশন ডিজাইনার সেক্টর আছে, তাতে কেন পড়ছো না? কারণ আমি ফ্যাশন ডিজাইনার হব না। স্বপ্ন ছিল এক সময় হব, কিন্তু এখন আর সেই ইচ্ছা নেই, কারণ ফ্যাশন ডিজাইনার হওয়ার চান্স নেই। আচ্ছা যদি হয়? আমি মুখে খাবার রেখে হেসে দিলাম। ইম্পসিবল, হবার সম্ভাবনা 2%ও না। কাল তো বৃহস্পতিবার, ভার্সিটিতে যাবে? ইয়নহু আর কোনো কথা বলল না, উঠে কোথায় যেন চলে গেল। আবার ফিরে এসে নিজে নিজেই বিড়বিড় করছে, লোকজন কি জেনে গেছে নাকি আমি এখানে? পকেটে একটা টাকাও নেই কারোর, না আছে ব্ল্যাক কার্ড। ধুর, সবগুলো কিপটে। আমার ততক্ষণে খাওয়া শেষ। ছোট ছোট ঢেকুর তুলছিলাম। ইয়নহুর কথাই সেগুলো হেঁকচিতে পরিণত হয়েছে। আমি পানি খেয়ে হেঁচকি থামালাম। মানে কি? মানে আবার কি? পালাতে হবে, টাকা নেই কাছে। এইটা কোনো কথা? পকেটে টাকা না থাকলে নিয়ে এসেছেন কেন? আরে ধুর, আমি অফিসিয়ালি উচ্চ শিক্ষিত মানের জোর হয়ে নিজের পকেটে টাকা রাখবো কেন? লোকের পকেট থেকে টাকা নিয়ে দিব। এখন কারোর পকেটেই টাকা নেই, আজীব তো। এমন তো হওয়ার কথা ছিল না। এর মাঝেই ওয়েটার এসে পেমেন্টের স্লিপ দিয়ে গেল। আমার পকেটে ট্যাক্সি ভাড়া ছাড়া কোনো টাকা নেই। এদিকে বিল উঠেছে 4000 টাকা। আজকে আমি শেষ। ইয়নহু কিছুই বলল না। ওয়েটার চলে যেতেই ইয়নহু তার সিট থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ালো। আমার হাত ধরে ধীরে ধীরে রেস্টুরেন্টের দরজার কাছে নিয়ে আসে। তারপর দরজা ঠেলে বের হয়েই আমাকে নিয়ে এক দৌড়। দৌড়ে গাড়ির কাছে আসতেই পেছন থেকে ওয়েটার চিল্লিয়ে ওঠে, এই যে হ্যালো মিস্টার, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে দাঁড়ান, দৌড়িয়ে যাচ্ছেন কোথায়? এক্সকিউজ মি। ইয়নহু আমাকে জলদি গাড়ির ভেতর ঢুকতে বলে। আমিও বসে পড়লাম। আর বসতেই ইয়নহু গাড়ি জোরে করে ছুটালো। কি ডেঞ্জারাস একটা ছেলে, রেস্টুরেন্টের বিল পরিশোধ না করে আমাকে নিয়ে পালাচ্ছে। হায় আল্লাহ। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে। এদিকে আমার বুক ভয়ে ধুকপুক করছে, গলা শুকিয়ে কাঠ। হবেই না কেন? একে তো রেস্টুরেন্টে বসে পেট পুড়ে খেয়ে এসেছি, কিন্তু টাকা দিইনি। ব্যাপারটা তো সাংঘাতিক ম্যাক্স প্রো। পাশে তাকিয়ে দেখি ইয়নহু দিব্যি শীষ বাজিয়ে বাজিয়ে গাড়ি চালাচ্ছে, যেন নো চিন্তা ডু ফুর্তি মুডে আছে। আমি এবার বলেই ফেললাম, আপনার বুক কাঁপলো না এভাবে চলে আসতে? ইয়নহু না তাকিয়ে সাবলীল ভাবে বলল, আমার হার্ট তো অলওয়েজ বিট করে। কেন, তোমার হার্ট বিট করে না মিস বরবটি? দেখছো, লোকটাকে বললাম কি আর লোকটা বুঝলো কি? মানে যথেষ্ট বিরক্ত করে লোক। দেখুন, আমার নাম মোটেও এসব বরবটি মরবটি নয়। আমার নাম তেহিয়ং। কি নাম রে বাবা, দাঁত ভেঙে যায় উচ্চারণ করতে গেলে। আপনার দাঁত ফোকলা বলে কি মাস্ক পরে থাকেন সব সময়? ইয়নহু উত্তরে কিছু বলল না। আমি হেসে উঠলাম, মনে আমার পৈশাচিক আনন্দ হচ্ছে। ইয়নহুর দাঁত ফোকলা, আমার চরম সরি। হ্যাঁ,
আমার চরম হাসি দেখে ইয়নহু বলে ওঠে, তোমার মাথায় এসব আজগুবি চিন্তা ভাবনা কোথা থেকে আসে? আমার তো মাথার চুল উঠে যায় এসব চিন্তা ভাবনা করা স্টার্ট করলে। আমি এবার হাসির মাত্রা আরো বাড়িয়ে দিলাম। অনেক কষ্টে হাসি থামিয়ে বলি, আপনি কি টাকলা বলে এই ক্যাপ পরে থাকেন? এবার ইয়নহু এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আর এক হাতে মাথার ক্যাপ সরিয়ে নিজের চুলগুলো দেখালো। এভাবে তাকিয়ে থেকো না, বলা যায় না, তোমার নজর লেগে আমার চুলগুলো না সব উঠে যায়। বিরক্তকর, অসম্ভব বিরক্তকর। কেন জানি মনে হলো ইয়নহু হাসছে, কিন্তু সে তো মাস্ক পরে আছে। আচ্ছা, মিস বরবটির বাসা কোথায়? ড্রপ করে দিই। আমি ভেবে দেখলাম এমনিতেও অনেক রাত হয়ে গেছে, ট্যাক্সি খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া ট্যাক্সি পেলেও ভালো মানুষ খারাপ মানুষের একটা ব্যাপার আছে, তাই 7-5 না ভেবে অ্যাড্রেস বলে দিলাম। কিন্তু কেন জানি মনে হলো ইয়নহু হাসছে মুস্কি মুস্কি, কিন্তু সে তো মাস্ক পরে আছে। আচ্ছা, ইয়নহুকে হাসলে দেখতে কেমন লাগে? বাসার সামনে গাড়ি থামাতে আমি নেমে পড়লাম। নেমে বিল্ডিং এর গেটে যেই খুলতে যাব অমনি ইয়নহু বলে, এই যে বরবটি, ফোন কি রেখে যাবে নাকি? আমি পিছনে গিয়ে দেখি ইয়নহুর হাতে আমার মোবাইল। আমি জলদি গিয়ে কেড়ে নিলাম। কবে যে আমাদের বাসায় এসে চুরি করে চলে যাবেন আল্লাহ তাআলাই জানে। এত করে রিকোয়েস্ট করলে কি আর ফেলানো যায় বলো? আচ্ছা ঠিক আছে, একদিন না হয় চুরি করব তোমাদের বাসায়, কেমন? আমি হা হয়ে গেলাম। বলে কি এই বেটা? পরের দিন ভার্সিটিতে এসে দেখি সবার মাঝে একটা শোরগোল লেগে আছে। আমি তাদের কাছে যেতে দেখি জিমিন, সানা, লিসা, রোজও আছে সেখানে। তাদের কাছে যেতেই জিমিন আমার দিকে তাকিয়ে একটা প্রাণোচ্ছ্বাস হাসি দিল, তারপরে এসে জড়িয়ে ধরলো। আই এম রিয়েলি সরি তে, আমি জানি আমি একটু বেশি করে ফেলেছি। আসলে আমি নিরুপায় ছিলাম দোস্ত। আম্মু আমার রুমের জাঙ্কুকের সব পোস্টার, ছবি ফ্রেম, অ্যালবাম সব আলমারিতে তুলে বন্ধ করে রেখে দিয়েছে। বলেছে এসব আইডল ফাইডল বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে। আমার গ্রেড নাকি খুবই কমে গেছে, কিন্তু সেদিন ছিল ওর কনসার্ট, আম্মু তো যেতেই দিবে না। এদিকে লিসা, সানা, রোজও না করে দিয়েছে। তুই তো জানিস ওদেরকে আরেকটু রিকোয়েস্ট করলে লিসা বলবে ওর বাসার সব কাজ করে দিতে, সানা বলবে ওর নখের ম্যানিকিউর প্যাডিকিউর করে দিতে, ফেসিয়ালও করতে বলবে, আর রোজ ওর সব অ্যাসাইনমেন্ট SA আর HW সব করে দিতে বলবে। এগুলো তো আমার দ্বারা সম্ভবই না। তুই ছিলি আমার শেষ আশা। তুই তো আবার জাঙ্কুককে হেট করিস, তাই আমি বাধ্য হয়ে মিথ্যে বলেছি। প্লিজ প্লিজ মাইন্ড করিস না, প্লিজ জানু। আচ্ছা, যা হওয়ার হয়েছে, কিন্তু তোরা কেন হাত মিলালি ওর সাথে? তোদের সাথে আমার কোনো কথা নেই। এমন অত্যাচার করিস না রে। আচ্ছা, পাস্ট ইজ পাস্ট, হোয়াট এভার। আচ্ছা, এত শোরগোল কিসের রে? এই তো এসেছিস রাইট কথাই। জানিস আমাদের ভার্সিটিতে নাকি 365 কোম্পানির মোস্ট ফেমাস ডিরেক্টর মিন ইয়ংগে আসছে। তিনি নাকি একজন দক্ষ এবং ইউনিক ফ্যাশন ডিজাইনার সিলেক্ট করতে চান আমাদের ইউনিভার্সিটি হতে। ও, তো আমাদের ফ্যাশন ডিজাইনার সেক্টরে কয়জন স্টুডেন্ট আছে? ওই 40 জন। লুকস লাইক আমাদের ইউনিভার্সিটি থেকে যদি একজন সিলেক্ট হয় তাহলে আমাদের আর আমাদের ভার্সিটি ফেমাস হয়ে যাবে। আমাদের ভার্সিটির হেড প্রিন্সিপাল ডেমোক্লিস স্যার এসে আমাদের নানান কথা বললেন। তার সারসংক্ষেপ ছিল এই যে শুধুমাত্র যে ফ্যাশন ডিজাইনার সেক্টর থেকে স্টুডেন্ট নেওয়া হবে তা না, অন্যান্য সেক্টর থেকেও সিলেক্ট করা হবে। যদি তোমরা ইচ্ছুক হও, তোমাদের ব্যবহার, আচার আচরণ, কাজকর্মের উপর আমাদের ভার্সিটির মান সম্মান নির্ভর করবে। আশা করি তোমরা বুঝে শুনে পদক্ষেপ নেবে। ডিরেক্টর একজন সম্মানিত ও হৃদয়বান মানুষ। কোনো প্রকার হট্টগোল, ঝামেলা, ঝগড়া, কোনো প্রকার সমস্যা যদি হয় তাহলে তার 1 সেমিস্টার এক্সাম ক্যান্সেল করা হবে। 2, তার আইডি কার্ড 4 মাসের জন্য বাতিল বলে বিবেচনা করা হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? ডু আই মেক মাইসেলফ ক্লিয়ার? সবাই একসাথে চিৎকার করে ওঠে, ইয়েস স্যার। কথা শেষ হতে না হতেই পিপ পিপ হর্ন বাজিয়ে ভার্সিটির গেটে 2 থেকে 3টা গাড়ি এসে থামলো। ঝকঝকে নীল রঙের গাড়ি হতে বের হলেন মিন ইয়ংগি। তার পেছন সিট হতে 2 জন মাস্ক পরা লোক বেরিয়ে এলো। বডিগার্ড? মাস্ক পরা কেন তাহলে? ডেমোক্লিস স্যার তাকে ফ্যাশন ডিজাইনার সেক্টরে নিয়ে গেল। আমরা যার যার ক্লাসে চলে গেলাম। এখন স্যার যে রুমের স্টুডেন্টদের বলবে যেতে, শুধু তারাই ক্লাস থেকে বের হবে। অন্য কেউ কোনো প্রকার
কারণ ছাড়া বের হতে পারবে না। ক্লাসের মাঝে আমাদের ডাক পড়লো। ব্যাপারটা কি এত দ্রুত? আমরা সবাই মাঠে এলাম। মাথার উপর কোড়া রোদ। ধুর, কি দরকার ফ্যাশন ডিজাইনার সেক্টর বাদে অন্যদেরকে নেয়া? কাজ সেরে চলে যেতে পারে না এরা? সবাই এক লাইনে দাঁড়ালাম। লাইন এতটাই বড় যে একটা মোড় নিতে হয়েছে। ভার্সিটির সিঁড়ি পেরিয়ে বাগান পেরিয়ে মাঠের এক কোণায় বিরাট এক ছাতার নিচে মাঝারি সাইজের একটা টেবিলের সামনে রেখে চেয়ারে বসে আছেন মিস্টার মিন ইয়ংগি। পেছনের 2 চেয়ারে সেই 2 মাস্ক পরা লোক। যেহেতু লাইনটা বড়, আমরা সবাই বাগানের এদিকে দাঁড়িয়েছিলাম। আমাদের পিছনেও অনেকে ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি, পা ব্যথা করছে। শেষমেশ না পেরে হাঁটু ভাঁজ করে বসে পড়লাম। কি করছিস? ডেমোক্লিস স্যার দেখলে তোর খবর আছে। রুলস ভুলে গিয়েছিস? আরে ধুর, কিসের রুলস? আমার পা ব্যথা করছে, সেটাই এখন বড় কথা। বাগান পেরিয়ে তবেই মাঠ। স্যার তো আর আমাদের দেখতে পাচ্ছে না। তাছাড়া স্যার আসলে আমাকে ডেকে দিস। এদিকে আমার দেখা দেখি আমাদের পেছনের অনেকেই পা ভাঁজ করে বসে পড়েছে। আমি এবার তীব্র বিরক্ত হয়ে একটা কাগজ বেছিয়ে বসে পড়লাম। আমার দেখা দেখি অনেকে এই কাজটাও করেছে। মাথার উপর এত বড় রৌদ্রতপ্ত সূর্য থাকলে কি আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব? যত যাই হোক, আমি পারি না ভাই। আমি বসে এক হাতের কোনোই উঁচু করে উড়োর উপর রেখে আর এক হাতে ব্যাগ থেকে বের করা নোটসগুলো পড়তে লাগলাম। পাশে তাকিয়ে দেখি আমার আর 3 শয়তান বন্ধুও একই কাজ করেছে। হঠাৎ সেই মাস্ক পরা 2টা লোকের মাঝে একটা আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। নিদারুণ স্টাইল। আমি চোখ তুলে তাকাতে ভরকে উঠলাম। আর দ্রুত দাঁড়াতে নিলেই এক পায়ের সাথে আরেক পা লেগে পড়ে যেতে নিলেই লোকটা ধরে ফেলে। ইউ বেটার ওয়াচ ইউর স্টেপ মিস বরবটি। বুঝে গেলাম এটা ইয়নহু। মিস বরবটি নামে সে ছাড়া আর কেই ডাকবে আমায়? এই নামে ডাকার মানে আমার মাথায় ঢোকে না। তাছাড়া হতকা বেটা এইখানে কি করতেছে? আমি ঠিক হয়ে দাঁড়ালাম, কিন্তু ইয়নহু এখনো আমার কোমর থেকে হাত সরায়নি। কোমর ধরে আমার দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছে। ইচ্ছে তো করছে হাতুড়ি দিয়ে সামনের দাঁত 2টা ভেঙে দিই। ফোকলা বেটা বলে ডাকবো এরপর থেকে। এই যে দ্য গ্রেট অসভ্য চোর মশাই, হাত সরান, নইলে কিন্তু মেইন জায়গায় লাথি খাবেন বলে দিলাম। ইয়নহু হাত সরিয়ে নেয়। কামন, বলছি না আমাকে চোর মশাই ডাকবা না। ডাকলে ডাকবা দ্য গ্রেট অফিসিয়াল উচ্চ শিক্ষিত মানের চোর মিস্টার ইয়নহু। লিসা পাশ থেকে হেসে ওঠে। আই লাইক ইউর সেন্স অফ হিউমার বলতে হাসিতে ফেটে পড়লো। বাকি 3 জনের ক্ষেত্রেও একই কাজ। ইয়নহু মাই প্লেজার বলে নিজেও হেসে দিল। আমি আগামাথা কিছুই বুঝলাম না। ইয়নহুর মোবাইলে একটা মেসেজ আসতেই সে আমাকে বলে, জাস্ট ওয়েট ফর 40 সেকেন্ড মিস বরবটি, বলেই চলে গেল। হঠাৎ চারিদিকে উচ্ছ্বাসের চিৎকার পাওয়া গেল। সবাই ওয়াও ওয়াও করছে, কিন্তু কি কারণে? ইয়নহু কিছুক্ষণ পরেই ফিরে এসে আমার হাত ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ব্যাপার কি? বাগানের মোড় নিয়ে মাঠে আসতেই বুঝে গেলাম এইসব ওয়াও ফাও এর কারণ কি। আমাদের সামনে দ্য গ্রেট মোস্ট ধবলা ছাগল লাফাঙ্গা পোলা দাফাঙ্গা পাঙ্গাস মাছ জিয়ন জাঙ্গুক বসে আছে। সিরিয়াসলি, হোয়াই ইজ হি হিয়ার? ও, তার মানে ইয়ংগি স্যারের পেছনে জাঙ্গুক আর ইয়নহু দাঁড়িয়েছিল। এদিকে ইয়নহু আমাকে ইয়ংগি স্যারের সামনে নিয়ে আসে। আই হ্যাভ হার্ড দ্যাট তুমি নাকি অনেক ইউনিক ডিজাইন পারো। আমি ভেবাচেকা খেলাম। আমার পালা তো এখনো আসেনি, মাঝখান থেকে উঠিয়ে নিয়ে আসলো। তাছাড়া সে কিভাবে জানলো আমি ডিজাইন পারি? আই নো দ্যাট ইউ আর কনফিউজড, বাট ডোন্ট ওয়ারিস। ইয়নহু আমায় অ্যাসিউরড করেছে তোমার ডিজাইনসগুলো অনেক পছন্দ হয়েছে আমার। আই কুডেন্ট এগ্রি মোর টু অ্যানাউন্স ইউ অ্যাজ আওয়ার নিউ ফ্যাশন ডিজাইনার। আমি নিজের মনে মনেই বললাম, হোয়াট আঙ্কেল, মানে ভাইয়া, আপনি আমাকে চেনেন না, জানেন না, এমনি এমনি সিলেক্ট করে নিলেন? ইয়নহু বলল আর মেনে নিলেন। আই মিন, ডিড ইউ ইভেন সি মাই ডিজাইনস? মেবি ইউর থিঙ্কিং দ্যাট হোয়ার হ্যাভ আই সিন ইউর ডিজাইন, রাইট? ইটস সিম্পল। অ্যাক্সিডেন্টলি তোমার আট খাতাটা সামহাউ ইয়নহুর কাছে চলে গিয়েছিল। ইয়নহু সেটার একটা ছবি তুলে রাখে তোমাকে ফেরত দিয়ে এসে আমাকে ডিজাইনগুলো দেখিয়েছিল। ট্রাস্ট মি, আই হ্যাভ ফলেন ইন লাভ এট ফার্স্ট সাইট হোয়েন আই স ইয়োর ডিজাইনস। ইয়ে, কিত্ত কিউট। আই হাই,
কিছু সময়ের জন্য মনে হলো তিনি সীমিত আকারের হাফ লেডিস। আমি অতিরিক্ত মাত্রায় শকড হয়ে কিছু বলার মতো খুঁজে পেলাম না। ডাইরেক্টরের পাশেই জাংকুকের দিকে চোখ যেতেই জাংকুক ব্যাটা পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে দেখলাম। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এদিকে ডেমোক্লিস স্যার তো আনন্দে শহীদ হয়ে যাবার উপক্রম। তিনি দ্রুত এসে আমার হাত ধরে বলে, কংগ্রাচুলেশনস দে, তুমি আমাদের ভার্সিটির নাম উজ্জ্বল করবে। আমরা তোমাকে নিয়ে অনেক আশা করছি, ইনশাআল্লাহ সেগুলো তোমার দ্বারাই পূরণ হবে। আমি জাস্ট প্রতি উত্তরে থ্যাঙ্কস বললাম, কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। ভার্সিটির সবাই আমাকে কংগ্রেস করেই জাংকুকের কাছে ছুট দেয় অটোগ্রাফ আর কথা বলার জন্য। আমি ইয়নহোর হাত ধরে বললাম, লুকস লাইক তোমার ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের কংগ্রাচুলেশন সঠিক হয়ে গেছে। ইয়নহো গবেট ফেস বানিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের কংগ্রাচুলেশনস মানে? আমি অতি আনন্দে ইয়নহোকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়নহোর চেহারায় আকস্মিকভাবে চমকে ওঠার ছাপ, হয়তো সে এটা এক্সপেক্ট করেনি। আমি জলদি ছেড়ে দিয়ে বললাম, সরি, আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ইয়নহো তেমন কিছু বলল না, খালি আর চোখে দেখলো পেছনের দিকে। আমিও ইয়নহোর চোখ অনুসরণ করে পেছনে তাকালাম। দেখলাম জাংকুক কেমন যেন গম্ভীর মুখ করে তাকিয়ে আছে। আমি তাকাতেই আমার দিকে তাকিয়ে ভাবলেশীন ভাবে চোখ সরিয়ে নিল। মনে হচ্ছে পপস্টার জাংকুক আমাকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পছন্দ করে না। না না, ব্যাপারটা এরকম না। হঠাৎ আমাদের সামনে দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে বলে ওঠে, ডিড ইউ সি দ্যাট? জাংকুক আমার কাঁধে হাত রেখেছে। আমি আমার এই ড্রেসটা জিন্দে গিতেও ধুবো না। আই ওয়ন্ট ওয়াশ মাই ড্রেস এভার এগেইন। আমি ভরকে গেলাম। মায়া কয় কি, জীবনেও নিজের ড্রেস ধোবে না মানে কি? পরে তো গন্ধ হয়ে এক ছি,